ঘন্টায় আমাদের অতিথি হিসেবে আছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা এবং সমাজসেবী দেলোয়ার হোসেন ফারুক। আমরা চলুন আবারও তার কাছে ফিরি। আমরা শুনছিলাম আপনার জীবনের অনেক সাফল্য, ব্যর্থতা, উত্থান পতনের ঘটনা পেরিয়ে আপনি একটা জায়গায় এসে থিত হলেন। কিন্তু যদি ব্যক্তিগত পছন্দের কথা জানতে চাই, কোন কাজের প্রতি সবথেকে বেশি আগ্রহ? যেটা বলছিলেন যে পলিটিক্সের প্রতি তো একটা আসলে ভালো লাগা ছিল। পলিটিক্সের প্রতি তো একটা ভালো লাগা আমার আছেই। সবসময় মানুষের বিপদে মানুষের পাশে থাকতে আমার খুব ভালো লাগে সবচেয়ে বেশি। এবং সেটার কিছু উদাহরণ আছে আমরা যেটা বারবার বলছিলাম আপনাকে সমাজসেবী। যেটা হয়তো মানুষ ধরেন আমি যেগুলি করেছি এগুলি মানুষ শেষ সময় করে অনেকটা আর কি দেখতে যে মানুষ শেষ সময় গিয়ে প্রতিষ্ঠান করে, স্কুল করে, কলেজ করে বা মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, সেটা আমি জীবনে প্রথমে শুরু করেছি। একদম অনার্স যখন পড়ি, শুরু করলেন আমি যখন অনার্স পড়ি তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তা আমি যে গ্রামে, এই গ্রামটাতে কোনো রাস্তাঘাট ছিল না। এবং আমার নিজে মনে পড়ে আমরা যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, বাসা থেকে বেরোতাম পানি দিয়ে, নৌকা দিয়ে, রাস্তা ছিল না। তো সেখানে প্রথম মাটির কাজ করি, তারপরে পাকার কাজগুলি করার জন্য এমপি মন্ত্রী যেখানে যেখানে যাওয়া দরকার গিয়ে, এখন তো আমার এলাকায় সবগুলি রাস্তা পাকা। এবং যেখানে ছেলেমেয়েরা পড়ার জন্য বাইরে যেতে পারতো না রাস্তাঘাটের জন্য, আমাদের একটা বাজার ছিল, বাজারে ধরেন বর্ষাকালে কোনো বাজার বসতো না, কারণ মালামাল আনতে পারতো না। কিন্তু এখন কোনো সমস্যা হয় না। তো রাস্তাঘাটগুলি এখন মোটামুটি সব পাকা, বাড়ির রাস্তা পর্যন্ত পাকা। আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন? একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছে, যেখানে ধরেন এক সময় মাত্র জুনিয়র স্কুল ছিল, 100-র মতো স্টুডেন্ট থাকতো না, এখন সেখানে 1,500 স্টুডেন্ট। এবং 2015-তে আমি যখন কলেজ করি, কলেজ করে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে কলেজ করা, কারণ যেহেতু রাজনীতি করে বিরুদ্ধে কিছু পার্টি থাকে, ওরা আবার সেটা করতে দিচ্ছে যাচ্ছে না, যে এখানে কলেজ হইলে ভিলেজ পলিটিক্স থাকে, পলিটিক্সের শিকারও হই। তো তারপরে কিন্তু 2015-তে আমার কলেজটা 2015 দক্ষিণ কুমিল্লাতে ফার্স্ট হয়। সবাই তাক লেগে যায়, শতভাগ রেজাল্ট। এবং এবারও জেএসসি পরীক্ষায় শতভাগ রেজাল্ট। এবং কি পুরা অবৈতনিক পড়াশোনা? হ্যাঁ, অবৈতনিক। এবং কোনো ওই প্রতিষ্ঠানে কোনো অনিয়ম নাই টোটালি। বাহ, তো আপনি তো অনেক পপুলার আপনার এলাকাতে। তার মানে এলাকাতে মোটামুটি মানুষ এখন যারা বিরুদ্ধে ছিল তারাও বলে যে না ঠিক, কারণ আমি যে কলেজের টিচারগুলো নিয়োগ দিলাম, একটা গ্রামে যখন ধরেন 20-25টা ছেলে সুন্দর শার্ট প্যান্ট পরে টাই পরে যখন কলেজে যাচ্ছে টিচাররা, যারা এই প্রবাসের কাছে বা যারা যাচ্ছে, এলাকার ছেলেরাও তো তাদেরকে ফলো করছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবং আমার গ্রামে একটা ল্যাব করলাম, আমি কম্পিউটার ল্যাব করলাম, যেখানে ধরেন তারা কম্পিউটার দেখতো না এক সময়, তো এখন ছেলেরা সেখানে অলরেডি কাজ শিখছে, প্রোগ্রামিং শিখছে, গ্রাফিক্স শিখছে। বাহ, অসাধারণ। বেসিসেও তো আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং সেখানেও কিছু পরিবর্তন আনার চেষ্টা করছেন। হ্যাঁ, বেসিসে যখন আমি স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স ওয়েলফেয়ার, যেটা একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়, দেওয়ার পরে আমি দেখলাম যে আসলে বেসিসে আমাদের মেম্বার্স ওয়েলফেয়ারের জন্য নির্দিষ্ট কোনো ফান্ড নাই। এবং দেখা যাচ্ছে আমাদের একজন মেম্বার যদি আহত হয় বা তার চিকিৎসার জন্য কোনো দরকার হয়, যে সে ক্যাপাবল না তার চিকিৎসা করানোর জন্য, দেখা যাচ্ছে যে মেম্বার টু মেম্বার টাকা নিয়ে চাঁদা তুলে দিতে হয়। এতে কিন্তু একজন মেম্বার আরেকজন মেম্বারের কাছে টাকা চাওয়াটা ব্যাপারটা কিন্তু সামাজিকভাবে একটু হেওয়া হওয়ার মতো আমি মনে করি আর কি। তা আমি প্রথমেই প্রস্তাব করি সেই কমিটিকে যে আমাদের একটা ফান্ড থাকতে হবে, এবং ওই ফান্ড থেকে নর্মালি যে কেউ মারা গেলে 5 লাখ টাকা করে দেওয়া হবে, এবং কেউ যদি চিকিৎসার জন্য টাকা চায়, সে যদি তার চিকিৎসার ভারটা সে বহন করতে না পারে, তাহলে এই ফান্ড থেকে দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে হলো কি, জানলো শুধু ইসি কমিটি আর যে আবেদনগুলো সে জানলো, পুরো সব মেম্বার কিন্তু জানলো না যে মেম্বারের টাকায় সে আরেকজন চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি সে যখন ভালো হয়ে ইন্ডাস্ট্রিতে ফিরতে তার সমস্যা হলো না, ওরা ইসি কমিটি অ্যাপ্রুভ করে। এখন আমরা একটা ফান্ডের দিকে এগোচ্ছি, এবং আমরা প্রথমেই বাংলাদেশে কোনো অ্যাসোসিয়েশনে কোনো স্মার্ট কার্ড নাই, কোনো পরিচিতি কার্ড নেই, আমরা একটা স্মার্ট কার্ড করবো। অলরেডি সব প্রক্রিয়া, আমরা 24টা প্রতিষ্ঠানের সাথে অলরেডি এমইউ সাইন করেছি, যে প্রতিষ্ঠানগুলোতে গেলে আমাদের বেসিস মেম্বাররা একটা ডিসকাউন্ট পাবে, সেটা হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস, এগুলি। তো মার্চের ফার্স্ট উইকে আমরা কার্ডটা লঞ্চ করব। বিউটিফুল। আপনার প্রতিষ্ঠানে কতজন লোক কাজ করছে এখন? আমার হলো এখন পার্মানেন্ট এমপ্লয়ি 79, আর আমার একটা গভর্নমেন্ট প্রজেক্ট চলে, সেখানে প্রায় আছে 220 জন। সেটা 2টা বিভাগ, আমি একটা যে ফ্রিল্যান্সিং ট্রেনিং করাচ্ছি, গভর্নমেন্টের একটা প্রজেক্ট, যেটা অনেক পপুলার প্রজেক্ট, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, যে প্রজেক্টের আওতায় আপনার 55,000 বেকারকে স্বাবলম্বী করা হবে। তো সেই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করছি এখন। বিউটিফুল। রাজনীতি নিয়ে শুনছিলাম শুরু থেকে যে আপনার একটা বেশ আগ্রহ ছিল এবং এখনো নিশ্চয়ই আছে, এবং এই কারণে আপনি হয়তো অনেক ক্ষেত্রে একটুখানি কোণঠাসা হয়েও পড়েছেন অনেক সময়। শুনি একটু আপনার কাছ থেকে। আসলে রাজনীতিতে আমার যেটা টার্গেট ছিল, আমি কেন্দ্রীয় রাজনীতি করব। মোটামুটি আমার আশাটা সফল। আমি কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, ঢাকা কলেজের লাস্ট জয়েন্ট সেক্রেটারি ছিলাম, এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক ছিলাম।
সো রাজনীতির এই জায়গাটাতে মোটামুটি আমি একটা জায়গায় চলে আসছি। এখন মানুষের ধরেন রাজনৈতিক নেতা হলে কত কিছু করতে চায়, কেউ এমপি হতে চায়, কেউ হতে চায়, তো সেগুলো তো একটা মানুষের সুপ্ত বাসনা থাকতেই পারে। না নিশ্চয়ই, এবং আপনারও নিশ্চয়ই সেটা আছে, নিশ্চয়ই কোনো আমরা জানি, কিন্তু পরিকল্পনা আছে। সেক্ষেত্রে কতটুকু স্টেপ নিতে পেরেছেন বা ভবিষ্যৎ পরিকল্পনার দিকে যদি একটু জানতে চাই। আমি আমার জীবন ধরেন রাজনীতি বলি, বিজনেস বলি, এখন পর্যন্ত যে জায়গাটাতে আসছি আমি মনে করি মোটামুটি এই জায়গাটাতে আমি সফল, যেটুকু পর্যন্ত আসছি। এরপরে ফিউচারে চেষ্টা আছে মানুষের পাশে। সবচেয়ে বড় আমার যেটা স্বপ্নটা হলো যে আমি যাতে মানুষের পাশে থাকতে পারি, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। এবং আমরা যেটা একটা পরিবর্তন ফাউন্ডেশন, আমি একটা এনজিও করেছি যখন 2007-এ শুরু করি। যেমন ধরেন অনেকে দেয় না, মানুষ যখন শীতার্তদেরকে বস্ত্র দিতে যায়, বলে আমি বস্ত্র দিলাম, বন্যার্থকে ত্রাণ দিলাম, আমি সেখানে এই শব্দগুলো ইউজ করি না। যেমন আমি ত্রাণদাতা কিন্তু মহান রাব্বুল আলামিন, আমি আর আপনি ত্রাণ দেওয়ার কিন্তু কেউ না। আমরা সেটা বলি যে আমরা জনগণের পাশে দাঁড়াতে চাই, বা পরিবর্তন ফাউন্ডেশন জনগণের পাশে আছে। ঠিক ব্যানারে থাকলে মানুষ ব্যানার দেয়, আমরা সেভাবেই দিই। শীতবস্ত্র, সেখানে আমরা বলি শব্দটা ব্যবহার করি, আমার যারা কর্মী আছে তারা ব্যবহার করি, আমরা উষ্ণ ভালোবাসা নিয়ে আসছি। সেখানে আমরা বলি না শীতবস্ত্র নিয়ে আসছি, শীতবস্ত্র দিতে আসছি। এই ধরনের ক্রেডিট ক্যাপাবিলিটি এগুলি আমার নেই। উষ্ণ ভালোবাসা মানে কি, কম্বলটা জড়ালে যে ইউজ করতে হবে সেটাই একটা ভালোবাসা আপনি দিতে গেলেন। রাইট। মানে ত্রাণদাতা, এই দাতা, এগুলা কিন্তু মানে শব্দগুলা কেমন জানি একটু যদি প্রচলিত আমার কাছে, আর নিজের কৃতিত্ব নেওয়ার একটা ব্যাপার থেকে থাকে। রাইট। চমৎকার। এবং আপনি যেই ফোকাসটাকে সামনে রেখে এগোচ্ছেন সেটা নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসাযোগ্য, এবং আমরা চাইবো যে আপনি ভবিষ্যতে আরও বড় দায়িত্বে আসেন এবং মানুষের জন্য কাজ করেন, আপনার এলাকার মানুষের জন্য কাজ করেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তো আমরা জানলাম, এবার একটু পরিবারের দিকে যাই। পরিবার এখন সামগ্রিকভাবে এই বিষয়গুলোকে কিভাবে দেখে? না, পজিটিভলি দেখে। এখন সবাই আমাকে সমর্থন দিচ্ছে, সবাই ভাবছে এখন আমি যেটা বলি বা পরিবারের বিষয় আগে আমি কি চাই এটা একটু জিজ্ঞেস করে, সে কি চায়। এখন মোটামুটি সবার সমর্থন আছে। রাজনীতি নিয়ে যদি একটু জানতে চাইব, রাজনীতি সম্পর্কে আমাদের স্বাভাবিকভাবেই 10টা পরিবারের ধারণা যদি বলি যে ছেলেমেয়েরা রাজনীতি করে, খুব শুনলেই খুব পজিটিভ ধারণাটা আসে না। তো যারা রাজনীতির সঙ্গে আসতে চান, বিশেষ করে মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা আছে, ব্রেইনি স্টুডেন্ট যারা আছে, এবং ফ্যামিলি থেকেও কী ধরনের সাপোর্ট থাকা উচিত, বা তাদের নিজের ব্রতটা আসলে কী হওয়া উচিত? আসলে যারা পলিটিক্স করতে চায় বা সেখানে গার্ডিয়ানের এখন যেটা করা উচিত, পলিটিক্সটা আসলে এখন ভালো খারাপ দুইটাই আছে, জি, সব জায়গায় ভালো খারাপ দুইটাই আছে। তো দেখতে হবে যে আসলে তার সন্তানটা কোন পলিটিক্সের সাথে জড়াই আছে। যদি সেটা নেগেটিভ হয় অবশ্যই তাকে সেখান থেকে সাথে সাথে ব্যাক করানো উচিত। আর সে যদি পজিটিভলি পলিটিক্স করতে চায় তাহলে তাকে করতে দেওয়া উচিত। যদি সেটা পজিটিভ ধারায় সে থাকে তাহলে করতে দেওয়া উচিত। আর পলিটিক্স বিমুখ আমাদের এখন ম্যাক্সিমাম ফ্যামিলি, আপনার 98 ফ্যামিলি পাবেন যে ওরা পলিটিক্স করতে দিতে চায় না। পলিটিক্স মানে হচ্ছে নেগেটিভ কিছু। হ্যাঁ, নেগেটিভ কিছু একটা মানুষের এখন ধারণার মধ্যে ঢুকে গেছে পলিটিক্স। সেই ধারণাটা হয়তো আপনাদের মতন মানুষরাই পরিবর্তন করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। ব্যস্ত থাকেন নিশ্চয়ই প্রচুর, আমরা অনেক কাজ করেন আপনি, কিন্তু তার মাঝে অবসর কি পাওয়া যায় কখনো? অবসর আসলে আমার হয়ে ওঠে না। শুক্রবারটা অবসর থাকে, ওই সময় আমি এলাকায় চাই। অবসরটা আমি চাই না, অবসরটা চাইলেই কেমন জানি মাথায় অবসর সময়টা কাটাতে খুব কষ্ট লাগে। নিশ্চয়ই আপনি কাজের মাঝেই থাকুন, কাজের মাঝেই আপনার সাফল্য বয়ে আনুন। আপনার জন্য অনেক শুভ কামনা রইল, এবং এত ব্যস্ত সময়ের মধ্যে আজকে আমাদেরকে একটুখানি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের রাঙা সকালের আয়োজন। চমৎকার একটি ঘন্টা কাটলো, এবং আশা করছি আপনাদেরও সেই সঙ্গে পুরো সময়টা আপনাদের সঙ্গে থাকতে পেরে তো ভালো লাগছে। আগামীকাল নিশ্চয়ই আবারও আমরা নতুন অতিথিদের সাথে নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ সকাল। শুভ সকাল।